সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন প্রজন্মের ডিজিটাল মিডিয়া এনপিবিতে। সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। আমার সঙ্গে রয়েছেন দুজন, তারা একই সঙ্গে একই বিদ্যাপীঠে লেখাপড়া করছেন এবং একই সঙ্গে ডাকসুর নির্বাচনে নির্বাচন করেছেন এবং একই সঙ্গে জয়লাভ করেছেন। আমার সঙ্গে রয়েছেন উম্মে সালমা ও রায়হান উদ্দিন। স্বাগত জানাচ্ছি দুজনকে আমাদের অনুষ্ঠানে। আমরা শুরুতে একটু যেতে চাই উম্মে সালমা আপুর কাছে। আপুর থেকে জানতে চাইবো নির্বাচনে জয়লাভ করার পরে আসলে আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম, আপনাদের ধন্যবাদ আমাদের ডাকার জন্য। ডাকসু নির্বাচনের পর জয়লাভ করার পর আমি প্রথমেই শুকরিয়া জানাতে চাই মহান আল্লাহর নিকট, যিনি আমাদের এই সম্মান দান করেছেন। সেই সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদের ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাদের উপর আস্থা রেখেছেন। আশা করব তাদের আস্থার প্রতিদান আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটু এখন ভাইয়ের থেকে শুনতে চাইবো যে আসলে আপনার অনুভূতি কেমন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা দীর্ঘ লড়াইয়ের একটি অংশ হিসেবে ডাকসুতে অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমরা বিজয়ী হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে। বলতে গেলে আমাদের যে দীর্ঘ লড়াই সংগ্রাম, ক্যাম্পাসকে সুন্দর দেখতে চাওয়া, স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার যে পথযাত্রা, সেখানে ডাকসু একটি মাইল ফলক। তা আমরা বিশ্বাস করি এই পথযাত্রার মধ্য দিয়ে শিক্ষার্থীদের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ পাবো, আরও কল্যাণকর কাজ করার সুযোগ পাবো। এই সুযোগ দেওয়ার জন্য আল্লাহকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, এটার সাথে জড়িত সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার বাবা মাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ডাকসুতে আপনাদের গল্প নিয়ে নানা গল্প শুনেছি, তবে আমরা একটু ভিন্ন গল্পে যেতে চাই। সমাজে ট্যাবু রয়েছে, বিয়ে করলে লেখাপড়া হয় না কিংবা লেখাপড়া থেকে দূরে সরে যাওয়া হয়। আপনারা বিয়ে করেছেন এবং একই সঙ্গে থাকছেন এবং আমরা দেখছি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা লেখাপড়া করছেন দুজনেই, এবং দুজনেই সেখানের যে আলোচিত ডাকসু নির্বাচন সেখানে জয়লাভ করেছেন। এর পিছনের গল্প যদি একটু বলতেন। আপুর থেকে জানতে চাইবো আসলে এই যে বিয়ের পরে সেখানে কোনো আপনার সমস্যা হচ্ছে কিনা, বা লেখাপড়ায় কোনো প্রভাব পড়ছে কিনা, বা স্বামীর থেকে কেমন ধরনের সহযোগিতা পাচ্ছেন বা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিয়ের পর মেয়েদের জীবনটা অনেকটাই কঠিন হয়ে যায়, কারণ সংসারের কাজ, পড়াশোনা, আর সেই সাথে আমার মতো যদি অ্যাক্টিভিজম করতে চায় তার হয়তো জিনিসটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু যখন পাশের মানুষটা সাপোর্টিভ হবে, পাশের মানুষটা সহযোগিতা করে আর কি কাজে, তখন বিষয়টা অনেক সহজ হয়ে যায়। আমি বলবো আমি বিয়ের আগে তেমন একটা এই ধরনের কাজে অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল কাজেই এঙ্গেজড ছিলাম না। কলেজ, স্কুল, স্কাউট করেছি, বিএনসিসির সাথে রিলেটেড ছিলাম। মানে বিভিন্ন সময়, মানে আমার ছোটোবেলা থেকেই আমি বিভিন্ন কাজে নিজেকে সামিল রাখতাম, শিখতাম, জানতাম। ইউনিভার্সিটিতে এসে ফার্স্টের লাস্টের দিকে আমাদের বিয়ে হয়। এর পরবর্তীতে আসলে আমি অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল কনসাস জিনিসটা আমার মধ্যে আসে ওনার মাধ্যমেই হোক। উনি আসলে আমাকে পলিটিক্স বা বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে বলতেন, আমার সাথে আলোচনা করতেন। এই আলোচনা করতে করতে একসময় আমার নিজের আগ্রহ যেটা আগে থেকে ছিল, ওই জিনিসটা আরও সুন্দরভাবে আমার মধ্যে নেয় আর কি। পরবর্তীতে আমি বিভিন্ন অ্যাক্টিভিজম করি, জুলাই আন্দোলনে অংশগ্রহণ করি, আবাসন সংকট, দর্শন বিরোধী আন্দোলন, মানে ক্যাম্পাসে সব ধরনের গণতান্ত্রিক আন্দোলন যেগুলো হয় আমি চেষ্টা করেছি আমি ওই আন্দোলনে নিজেকে সামিল করার। পরবর্তীতে যখন ডাকসু আসে তখন মনে হলো ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অন্যতম প্ল্যাটফর্ম, যেটা থেকে স্টুডেন্টরা তাদের অধিকারগুলো আদায় করে নিতে পারে। যেহেতু আমি স্টুডেন্টদের অধিকার নিয়ে কাজ করতাম, ও স্টুডেন্টদের সমস্যাগুলো সমাধান করাই আমার লক্ষ্য ছিল, তখন মনে করলাম যে ডাকসুটা আমার করা উচিত। সেই সাথে আমার তার তো সাহায্য ছিলই আগে থেকে। তিনি মূলত আমাকে ইন্সপায়ার্ড করতো যে তুমি কাজ করো, কাজ করলে তোমার সময়টাও কাজে আসবে এবং তোমার নিজের মানসিকভাবে শান্তি পাবা। আসলে আমি দেখেছি যখন আমি কাজ করতাম, একটা মানুষকে হেল্প করতে পারতাম, তখনই আমার ভালো লাগতো। মানে এখানে আমার পার্সোনাল কোনো গেইন না হলো, পার্সোনাল কোনো লাভ না হলো, দেখতাম যে একটা মানুষ যখন আমার মাধ্যমে খুশি হয়, একটা মানুষকে সাহায্য করতে পারি, আমার সময় এবং আমার যে পরিশ্রম এটা মনে হয়তো সফল হয়েছে। সেই জায়গা থেকে ডাকসুতে অংশগ্রহণ করেছি, শিক্ষার্থীরা আমাকে বেছে নিয়েছেন। ইনশাআল্লাহ চেষ্টা করব ভবিষ্যতেও এই কাজগুলো কন্টিনিউ করার। আমরা একটু ভাইয়ের কাছে যেতে চাই। আপনার থেকে জানতে চাইবো, দেখা যায় সমাজে এখন অধিক বয়স হওয়ার পরেও মানুষ বিয়ে করতে ভয় পায়, ছেলে মানুষ মূলত। আপনি সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় বিয়ে করেছেন, সংসার করছেন, একই সঙ্গে ডাকসুর প্রতিনিধি এখন। আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে ট্যাবু, এটি আসলে কীভাবে ভাঙলেন এবং সেই জয়ের গল্প যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমে আমি একটু একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে বিয়ে একটা সাবজেক্টিভ ম্যাটার।
এখানে ইমোশনাল ম্যাচিউরিটির ব্যাপার স্যাপার রয়েছে এবং সাইকোলজিক্যাল ম্যাচিউরিটির ব্যাপার স্যাপার রয়েছে আর কি। তবে আমি কখনো এই জিনিসটাকে জেনারেলাইজ করবো না যে সবার ইউনিভার্সিটি লাইফে বিয়ে করা উচিত, আবার এটাকেও আমি জেনারেলাইজ করবো না যে একটা স্টেবল চাকরি পাওয়ার পর সবার বিয়ে করা উচিত। আমি মনে করি এটা হচ্ছে সাবজেক্টিভ একটা আর্জেন্সির বিষয়, যে কেউ ফিল করে এবং তার যদি ইকোনমিক সক্ষমতা থাকে এবং এতটুকু ম্যাচিউরিটি থাকে যে সে দুইজন মানুষকে একসাথে নিয়ে চলতে পারবে, তাহলে তার যে কোনো বয়সে বিয়ে করার সুযোগ আছে আর কি। তো এই সমাজের ট্যাবুটা আমি মনে করি এটা অনেক আগেই ভেঙে গেছে। এখন আমার মতো অসংখ্য কাপল রয়েছে ক্যাম্পাসে যারা ইউনিভার্সিটি লাইফেই বিয়ে করছে। আমি তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দিকে করেছি, অনেকে ফার্স্ট ইয়ারও বিয়ে করছে, অনেকের বাচ্চা আছে, এরকম আছে। তো এই ট্যাবুটা এখন খুব বেশি নেই আর কি। এরপরে পোস্ট ম্যারিটাল লাইফে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমার কাছে মনে হয় জাস্ট এক ধরনের চ্যালেঞ্জ টেকিং মেন্টালিটি দরকার। যে আপনি বিয়ে করেছেন মানেই কিন্তু এই না যে দুইটা মানুষ এক হয়ে গেলেন, আমি এটা মনে করি না। দুইজন মানুষের দুই ধরনের সাইকোলজি, পছন্দ ভিন্ন, এলাকা ভিন্ন, রুচি ভিন্ন। তো বিবাহিত লাইফে যেটা হয় অনেক সময় এই রুচির ম্যাচ না হওয়ার কারণে অনেকের সংসারে ঝামেলা হয়। তো আমি যেটা মনে করি এই জায়গায় দরকার মিউচুয়াল রেসপেক্টটা, যে আমি তার রুচিকে রেসপেক্ট করব, সে আমার রুচিকে রেসপেক্ট করব। রাতারাতিতে পরিবর্তন করার কোনো দরকার নেই আর কি। তো এই মিউচুয়াল রেসপেক্টটা যখন একে অপরের প্রতি থাকে, তখন আমিও তাকে বুঝতে পারি যে সে এরকম, সেও আমাকে বুঝতে পারে যে আমার সাইকোলজি এরকম। তখন আসলে একটা পিসফুল রিলেশনশিপ হয়। এর বাইরে আসলে সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করে, আমি ইংলিশ ডিপার্টমেন্ট পড়াশোনা করি। ফলে যেটা হয়েছে আমাদের রিলেশনশিপটা কোঅপারেটিভ হয়েছে। হ্যাঁ, সে যে জায়গায় আটকে যায় আমি তাকে হেল্প করি, আমি যে জায়গায় আটকে যাই আমাকে সে হেল্প করে। তো এই জায়গায় মানে মিউচুয়াল কোঅপারেশনের কারণে আমাদের জন্য জার্নিটা আরও সহজ হয়েছে। আর আমার জন্য বিবাহিত লাইফটা মানে খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয় না। তার কারণ হচ্ছে আমি মানে এর আগে থেকেও মাল্টিপল টাস্ক করতে অভ্যস্ত। আমি একই সাথে কোচিংয়ের টিচার, ইউনিভার্সিটিতে ডিবেট করেছি, ডিবেটিং ক্লাবের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। এরপরে কালচারাল ক্লাব করেছি, সাহিত্য সংসদ করেছি, তারপর ছাত্র শিবিরের সাথেও যুক্ত ছিলাম। তো এই মাল্টিপল কাজ করার কারণে মানে একই সাথে মাল্টিটাস্কিং ক্যাপাবিলিটিটা আমার শুরু থেকেই ছিল আর কি। তো আমি বিশ্বাস করি যে ফ্যামিলি একটা ইনস্টিটিউশন। আমি যখন অনেকগুলো ইনস্টিটিউশনের সাথে যুক্ত ছিলাম, ফ্যামিলি আর একটা ইনস্টিটিউশন হিসেবে আমার সাথে যুক্ত হয়েছে। তবে ফ্যামিলির ইনস্টিটিউশনটা একটু ভিন্ন, কারণ এখানে ইমোশনাল, সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল এক ধরনের কানেকশন তৈরি হয়। তো আমার জন্য অ্যাডাপ্ট করতে খুব কষ্ট হয় না। আর তো তার মতো একজন বিউটিফুল লেডি থাকলে তার কথাই নাই আর কি। সে সব কিছু নিজের মতো করে হ্যান্ডেল করে নেয়। আমি তো বাসার কাজ করতে পারি না আর কি। তো সে জায়গায় সে মানে বিউটিফুলি ভেতর বাইরে সব কিছু সমন্বয় করেছে। সো আই এম প্রাউড অফ হার অ্যাট দ্য সেম টাইম, যে মানে এটা আমার জন্য সৌভাগ্য যে তার মতো একজন পার্টনার পাওয়ার। তো ওই যে বললাম, মিউচুয়াল কোঅপারেশন থাকলে আসলে কোনো যাত্রাই কঠিন না। যখন দেখবেন আপনারা দুজন মানুষ একসাথে হাঁটছেন, দুজনের লক্ষ্য এক, দুজনের চিন্তা এক, দুজন একে অপরকে চ্যালেঞ্জ নিতে সহযোগিতা করছেন, কোঅপারেট করছেন, তখন যাত্রাপথে আসলে আপনার সমস্যা থাকার কথা না আর কি। আমি একটু আপুর কাছে ফিরতে চাই। আপুর থেকে জানতে চাইবো আসলে এই সম্পর্কের শুরুটা কিভাবে হলো? কার জায়গা থেকে ১ম এ সাড়া এসেছিল? পারিবারিকভাবে সম্পর্কের দিকে গড়ালেন নাকি নিজেরাই? এটা আপনি বলেন। আমার ওরা আপু আপনার দিকে দিচ্ছে। আপনি কি বলবেন নাকি আপুর থেকে? আমি বলি আর কি। বিষয় হচ্ছে ও ক্যাম্পাসে তখন ফার্স্ট ইয়ারের শেষ দিকে। তো ওর সাথে আমার যোগাযোগটা হয় মূলত একটা ইফতার পার্টিতে। আমি একই এলাকার, আমরা একই উপজেলার। তখন আমি ওই উপজেলার মেবি দফতর সম্পাদক ছিলাম উপজেলা সংগঠনের। তো সেখানে তার সাথে কথা হয়। সে আমার সাথে ক্লাসের বিভিন্ন বিষয় নিয়ে, সে যেহেতু প্রথম বর্ষে আসছে অনেক কিছু বুঝতে পারছিল না, হ্যাঁ। তো ওই বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করে, তা আমিও তাকে ফ্র্যাঙ্কলি উত্তর দিই, তারপর অনেকগুলো শীট শেয়ার করি। তো ওই জায়গা থেকে প্রথম দেখা হয়। তো এমন না যে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, একদম ছোটো বোন হিসেবে যেটা সেটা সম্পর্ক আর কি। বাট ইন দ্য মিন টাইম ধরেন আমার ধরেন বিয়ে করার একটা চিন্তা ছিল, যে যদি ভালো কাউকে পাই, মানসিকতা ভালো, মানে আমার যে পথযাত্রা, আমি একজন পুরাদস্তুর অ্যাক্টিভিজম করা মানুষ, তা আমার সাথে অ্যালাইন করে এরকম কোনো মানুষ যদি পাই তাহলে আমি বিয়ে করবো, এরকম প্ল্যান ছিল আর কি। তো এরপরে আসলে কথাবার্তা খুব বেশি হতো না, মানে এমনি ও একাডেমিক বিষয় জিজ্ঞেস করতো, আমি তাকে উত্তর দিতাম এতটুকুই। তো ফাইনালি একদিন আমি তাকে প্রস্তাব দিই আর কি, যে তুমি যদি প্রিপেয়ার থাকো তাহলে আমরা বিয়ে করতে পারি। তো ওর বাবা মায়ের সাথে ইন দ্য মিনটাইম আমার যোগাযোগ হয়েছে, ওর আম্মুদের সাথেও কথা বলি, আমার ফ্যামিলির সাথেও তার কথা হয়। তো এভাবেই আর কি বিয়েটা হয়, হ্যাঁ। পরিবার, আমাদের দুই পরিবারই অনেক সাপোর্টিভ, হ্যাঁ। আমার ফ্যামিলি তো তাকে মেয়ের মতো দেখে, আমাকে তাদের ফ্যামিলিতে ছেলের মতো দেখে, আমাকে তো ছেলেই বলেই ডাকে আর কি। তো সে জায়গা থেকে আমাদের ফ্যামিলি অনেক সাপোর্টিভ, সে জায়গা থেকে ফ্যামিলি অনেক সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ, এই আর কি ছোট্ট করে। আমরা আবার একটু ডাকসু প্রসঙ্গে ফিরতে চাই। আমরা
জানতাম এতদিন আপনারা দুজনেই শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখন শুধু শিক্ষার্থী নয়, এর সঙ্গে বেড়েছে দায়িত্ববোধ। আপনারা দুজনেই শিক্ষার্থীদের প্রতিনিধি, সেই জায়গা থেকে আপুর কাছে শুরুতেই জানতে চাইবো, শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কী করার পরিকল্পনা রয়েছে? যেহেতু এখন আপনি ডাকসুর সদস্য নির্বাচিত হয়েছেন, ডাকসুর একজন প্রতিনিধি, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য কী করতে চান আগামী দিনে? দেখুন, আমি ইতিমধ্যে অনেক কাজ নিয়েছি, করার চেষ্টা করেছি। অনেক কাজ হয়তো আমার দ্বারা সম্ভব হয়নি। কারণ অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট হিসাবে আমাদের টিচারদের নিকট গেলে সব কিছু মেনে নেওয়া হয় না আরকি। এখন তো আমার হাতে একটা সুযোগ এসেছে স্টুডেন্টদের জন্য কাজ করার। তো আমি চাইবো স্টুডেন্টদের সমস্যাগুলোই সমাধান করা। আমি বলব না আকাশচুম্বী কোনো একটা আশা আমি দেইওনি ইতিমধ্যে। আমার আমার হচ্ছে ইশতেহারে আমি এমন কোনো কিছু দেইনি যেটা আমার কাছে করা অসম্ভব। আমি আমার ইশতেহারটুকুই দিয়েছি যাতে যেখানে আমাদের বাস্তবসম্মত যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরেছি এবং সেগুলো সমাধানে আমার কী করা লাগবে সেটা বলেছি। এখন আমি চেষ্টা করব আমার ওই সমস্যাগুলো সমাধান করার এবং ইন ফিউচার আমার ১ বছর এই জার্নিতে যে আপুদের যে সমস্যাগুলো আসবে, আপু বা ভাইয়াদের, আমি ওই সমস্যা নিয়েই চেষ্টা করব। এখানে একটা আপু বা ভাইয়াদের পক্ষ থেকে বেশি যেটা এসেছে সেটা হলো কার্জন হলে নতুন একটা ক্যান্টিন স্থাপন করা। ওটা ওনাদের পক্ষ থেকেও টিচারদের নিকট গিয়েছে। আমিও চেষ্টা করব এটা করার। কারণ আমি নিজেও কার্জন হল ভিজিট করে এমন কোনো স্থান পাইনি যেখানে আমাদের শিক্ষার্থী বা বোনরা খাবার গ্রহণ করবে, একটু রেস্ট নেবে। তো আমি এই জায়গাটা একটু ফোকাস দিব। আর হচ্ছে মোকাররম ভবনের কিছু সমস্যা আমার কাছে এসেছে। আমি প্রত্যেকটা জায়গা যখন ভ্রমণ করি, প্রত্যেকটা জায়গা যখন দেখি যে এখানে কী সমস্যা আছে, তখন আমার কাছে অনেক সমস্যা আছে। আমি চেষ্টা করব আমার এই সময়ে ওই সমস্যাগুলা ফিক্সড আমি তো ইতিমধ্যে করেছি, ওগুলোই সমাধান করার। আমরা একটু ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনার জায়গা থেকে আপনি আসলে কী করতে চান আগামী দিনে শিক্ষার্থীদের জন্য? আমার ইশতেহার আসলে খুব স্পষ্ট আরকি। আমি এমন কোনো কাজ করব না যেটা আমি আসলে সক্ষম না। দেখেন, আমি যখন ১ম বর্ষে এসেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আমি একটা মোটামুটি ধূম্রজালের মধ্যে পড়ে গিয়েছিলাম। ওই যে অকুল দরিয়ার বুঝি কোনো কূল নাই রে, এরকম আরকি। তো তখন যদি আমার কাছে একটা আউটলাইন থাকতো যে একটা ইউনিভার্সিটি লাইফ কেমন, কি করা উচিত, কোন ধরনের স্কিলগুলো এখান থেকে আমার অর্জন করা উচিত, অপরচুনিটিসগুলো কী রয়েছে। তো এই জিনিসগুলো না আমি হন্য হয়ে খুঁজছিলাম যে কোথায় পাওয়া যায়। আমি গাইডলাইনস ঠিকমতো পাইনি আরকি। তো আমার একটা বড় স্বপ্নের জায়গাটা হচ্ছে মানে এই বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী আসে, অনেক বড় স্বপ্ন নিয়ে আসে। এই স্বপ্নের জায়গাটাতে কিছুটা সে মানে আশাহত হয় যখন দেখে যে ইউনিভার্সিটিতে আসলে সে যেটা চেয়েছিল সেটা নেই। তো আমরা সত্যিকার অর্থে এমন একটা ইনস্টিটিউট হিসেবে বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলতে চাই যেখানে শিক্ষার্থীদের স্বপ্নের সাথে বাস্তবতার মিল থাকবে। তো এই মিল রাখার জন্য কি করতে হবে? আমাদের স্ট্রেইট কয়েকটা কথা। প্রথমত হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটি, এটা একটা পলিটিক্যাল ইউনিভার্সিটি হয়ে গড়ে উঠেছে। আমাদের অনেক পলিটিক্যাল অ্যাচিভমেন্ট রয়েছে এবং সেই অ্যাচিভমেন্টগুলো অবশ্যই গৌরবের। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের কাজ যে জ্ঞান উৎপাদন করা এবং জ্ঞান বিতরণ করা, এই জায়গায় মনে হয় আমরা অনেক দূর পিছিয়ে গেছি। পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউনিভার্সিটির মেইন ধারায় মানে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। সে জায়গায় আমাদের ইউনিভার্সিটিতে এখনও ক্লাসরুমগুলোতে মাল্টিমিডিয়া পর্যন্ত নেই আরকি। তো আমাদের একটা স্বপ্ন হচ্ছে এই ১ বছরে আমরা একটা একাডেমিক ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলার জন্য যে রূপরেখা, সেই রূপরেখাটা উপস্থাপন করব। ১। আর দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার্থীরা যখন ইউনিভার্সিটিতে আছে অনেকগুলো নতুন বাস্তবতার সম্মুখীন হয়। তার মধ্যে একটা হচ্ছে ইউনিভার্সিটি পড়ালেখাতে ধরেন তাকে ভাইভা ফেস করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়। তারপর পরীক্ষায় আমরা আগে যেভাবে লিখিত অভ্যস্ত ছিলাম, সেই লেখা আসলে ইউনিভার্সিটির জন্য স্যুট করে না। ফলে ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এই যে একাডেমিক যে সমস্যাগুলো রয়েছে স্কিলগত জায়গায়, সেই সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য ১ম বর্ষ থেকে উদ্যোগ নিব। তৃতীয়ত হচ্ছে আমাদের এখানে আধুনিক ভাষা ইনস্টিটিউট আছে, আপনি জানেন। সেই আধুনিক ভাষা ইনস্টিটিউট আসলে আমরা চাইলে অনেক কাজে লাগাতে পারতাম। সেখানে প্রায় ২৫-২৬টা ভাষা শেখানো হয়, কিন্তু কতটা কার্যকর এই ভাষা শেখানোর পদ্ধতিটা সেটা নিয়ে প্রশ্ন আছে আরকি। তো আমরা এই আধুনিক ভাষা ইনস্টিটিউটটাকে আসলেই আধুনিক ভাষা ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে চাই। বিশ্বের বিভিন্ন ইনস্টিটিউট যেভাবে কাজ করে সেটার সাথে আমরা এক ধরনের কোলাবোরেশনে যাবো আরকি। এর বাইরে দেখবেন এখানে ব্রিটিশ কাউন্সিল রয়েছে। ব্রিটিশ কাউন্সিল আসলে শিক্ষার্থীদের খুব বেশি উপকারে আসে না ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। তো সে জায়গায় ব্রিটিশ কাউন্সিলকে কীভাবে ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাজে লাগানো যায় সেটা নিয়ে কাজ করব। ওভারঅল একজন শিক্ষার্থী যখন ইউনিভার্সিটিতে আসে তার একমাত্র আর্নিং সোর্স হয় টিউশন কিংবা কোচিংয়ে ক্লাস নেওয়া। দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে কোচিং অথবা টিউশন পাওয়া অনেক বেশি কষ্টের হয়ে যায়। ইংলিশ ডিপার্টমেন্ট কিংবা সায়েন্সের ডিপার্টমেন্টগুলো ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে আসলে টিউশন পাওয়াই যায় না। তো সে জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য মানে যে শিক্ষা ব্যয় কিংবা দৈনন্দিন জীবনে যে পয়সার প্রয়োজন হয়, টাকা পয়সা,
সেটার জন্য শুধুমাত্র টিউশনের উপর নির্ভর করতে না হয়, তার জন্য স্কিল থাকে, সেই স্কিলগুলো সে সেল করে মোটামুটি তার এডুকেশন এক্সপেন্সটাকে বিয়ার করতে পারে। সেই ধরনের একটা সুযোগ আমাদের ইউনিভার্সিটিতে তৈরি করতে হবে। সেজন্য আমাদের এক লাইনে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটিটাকে একটা স্কিল ডেভেলপমেন্টের হাব হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে গবেষণার পড়াশোনাই শুধু করবে না, একই সাথে সে অনেকগুলো স্কিল শিখবে, যে স্কিলগুলো আমাদের এই 21 শতকের বাস্তবতায় অনেক বেশি প্রয়োজন আর কি। আমরা একটু আপুর কাছে ফিরতে চাই। আমরা দেখেছিলাম ফলাফল প্রকাশের সময় আপু যখনই শুনতে পেলেন তিনি বিজয় হয়েছেন, ভাইয়াকে জড়িয়ে ধরছিলেন, যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবার মন কেড়েছিল, যেটি আসলেই প্রত্যাশার। আমরা প্রত্যাশা রাখি এমন হওয়া উচিত সকল সহধর্মিনীর। আমরা আপুর থেকে জানতে চাইব তখন কি মনে করে আসলে তাকে জড়িয়ে ধরেছিলেন বা অনুভূতি কী ছিল? আপনাদের একটু ভুল আছে, সেটা হলো আমি যখন ফলাফল পাই, মানে উম্মে সালমা যখন ৯,২২০ বলছিল, তখন কিন্তু আমি ওনাকে জড়িয়ে ধরিনি। কারণ আমারটা অনেকটাই, আমি রাত থেকে শুনতেছিলাম বিভিন্ন হলে যখন রেজাল্ট দিচ্ছিল, তখন আমি অনেকটাই এগিয়ে, সেই জায়গা থেকে আমি অনেকটাই বুঝতে পারছিলাম যে আমার সম্ভাবনা আছে। কিন্তু যারা সদস্য পদে আছে, আপনারা জানবেন যে এখানে প্রায় ২০০+ মানুষ অংশগ্রহণ করেছে। সেখান থেকে কোন ১৩ জন উঠে আসবেন এটা কিন্তু বোঝা অনেকটাই কঠিন। মানে অনেকটা এমন হয়ে গিয়েছে যে বিপি আর হচ্ছে জিএস এজিএস কে হবে, এর থেকে বেশি আমার ছিল, টেনশন ছিল সদস্যগুলোতে কারা আসবে। মানে মনে হচ্ছিল এটাই সবচেয়ে কঠিন। তো আর হচ্ছে সে আমাকে বারবার বলছিল কি আমার মনে হয় সম্ভাবনা কম। তো আমি তো চাইবো যে সে উঠে আসুক। আমি তো মনে করি সে আমার চেয়েও বেশি কাজ করছে, ইতিমধ্যে করেছে। সেই জায়গা থেকে তারই বেশি উঠে আসা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তো যোগ্য প্রতিনিধি চাই। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তো তাই চাই। তো আমি মনে করেছি তার মতো একটা যোগ্য মানুষ আসা উচিত। সেই জায়গা থেকে আমি অনেক বেশি দোয়া করছিলাম যে আল্লাহ তারটা যেন হয়। আমি তো তাকে জানি, পার্সোনালি জানি সে কত বেশি অভিজ্ঞ এবং যোগ্য। তো সেই জায়গা থেকে আমি ওনাকে নিয়ে অনেক টেন্স ছিলাম। যখন ওনার রেজাল্ট আসলো ৫,০০০+, তখন আসলে আমি কখন ওনাকে ধরেছি আমি জানতাম না। বলতে পারেন যে ইমোশনালি এটা হয়ে গিয়েছে আমার অজান্তেই। পরে আমার হাসিও পাচ্ছিল, আবার কান্নাও পাচ্ছিল। মানে অনুভূতিটা আসলে আমি নিজেও বুঝতে পারছিলাম না, হাসবো না কান্না করব না আমি কী বলবো, এরকম একটা অনুভূতি। শুকরিয়া মহান আল্লাহর, দুজনকে কবুল করেছে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে দুইজন মিলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভালো কাজ করার ইনশাআল্লাহ। আমরা আপুর থেকে শুনলাম, আপুর কথায় যা বুঝলাম আপু ভাইয়াকে খুবই ভালোবাসেন, যেটি আসলে প্রত্যাশা রাখি আমরাও। আমরা একটু ভাইয়ার থেকে জানতে চাইবো ভাইয়ার ওই সময়কার অনুভূতি কেমন লেগেছিল তার, এবং তখন তিনি কেমন অনুভূতি করছিলেন? মানে অনুভূতি তো অবশ্যই ভালো লাগার, কারণ ডাকসু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে না। আপনি দেখবেন গত ১০-১৫ দিনে মানে পুরো বাংলাদেশের মানুষের আলোচনা, কিংবা চায়ের দোকানের আলোচনা, পেপার, পত্রিকা, সব জায়গায় মানুষের এঙ্গেজমেন্ট এত বেশি ছিল, মনে হচ্ছে জাতীয় নির্বাচন। অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ, আমার বাবা মা, এলাকাবাসী সব আমাদের দিকে তাকিয়েছিল চাতক পাখির মতো, যে আমাদের দুজন প্রতিনিধি ওখানে আছে, তারা পাশ করছে কিনা। তো সারা রাত ধরে কমপক্ষে ১০০-২০০-র উপরে ফোন পেয়েছে। এই যে ছোট ভাই কী অবস্থা, আব্বু কল দিয়েছে, তোমার কী অবস্থা, এলাকা থেকে অনেক শুভাকাঙ্ক্ষীরা কল দিয়েছে। তো সবাইকে আসলে আমি ক্লিয়ার কিছু বলতে পারছিলাম না আর কি, কারণ সদস্য পদে আসলে সবার রেজাল্টই ঘোষণা করা হয়, কিন্তু কোন ১৩ জন বেশি ভোট পেয়ে থাকছে সেটা একটু কঠিন আর কি। আমি সবাইকে বলছিলাম দোয়া করেন, ইনশাল্লাহ হবে। তো ফাইনালি যখন ফলাফলটা আসলো, তো তখন তো আসলেই মানে অনেক ভালো লাগার অনুভূতি। একই সাথে আমি একটু মানে টেন্সডও ছিলাম এই জায়গা থেকে, যে আমি দায়িত্বকে সবসময় মানে আমানত মনে করি। তো সেই আমানতের জায়গা থেকে এটাও ভয় আছে যে আমরা শুধুমাত্র তো পৃথিবীর জীবনই শেষ না, আমাদের একটা পরকাল রয়েছে, আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতার একটা জায়গা রয়েছে। তো যখনই কোনো দায়িত্ব আসে, তখন আসলে আমার উচ্ছ্বাসের চেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে জবাবদিহিতার অনুভূতিটা, যে এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে আসলো, আমি কি এটা সুচারুরূপে পালন করতে পারবো কিনা, মানে শিক্ষার্থীদেরকে সন্তুষ্ট করতে পারবো কিনা, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো কিনা। সে জায়গা থেকে দেখবেন যে আমি মানে একটু মিশ্র অনুভূতি ছিল আর কি, ভালো লাগা এবং দায়বদ্ধতা দুটো জায়গায়। তো ভালো লাগার জায়গা তো অবশ্যই আছে। শিক্ষার্থীদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে এত মানুষ আমাদেরকে ভালোবাসেন, এত মানুষ আসলে আমাদের দিকে তাকিয়ে আছেন। তো এই দায়িত্ব আসলে মানে সবার একটা কালেকটিভ আমার কাছে মনে হয় দায়বদ্ধতা। তা আমি চাই যারা আমাদের উপর আস্থা রেখেছেন তাদের সবার মুখে হাসি ফোটাতে আর কি। আমি যেভাবে হেসেছি, আমার এই দায়িত্বের মাধ্যমে যেন অন্তত আমার মতো আরও ১-২ হাজার শিক্ষার্থীকে হাসাতে পারে আর কি। তো সেটি যদি করতে পারি তাহলে আমার প্রকৃত সফলতা।
আর যদি করতে না পারে তাহলে এই দায়িত্ব আমার জন্য বোঝা, এবং এই দায়িত্ব আমার জন্য খুব ভালো কিছু বয়ে আনবে বলে আমি মনে করি না। উম্মে সালমা ও রায়হানুদ্দিন, আপনাদের আগামীর দিনগুলো ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আমাদের আয়োজন।